হ্যালো স্টুডেন্টস, আমার নাম হলো লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আজকে আমরা পড়ব হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস। আগের দিন আমরা ডিএনএ রেপ্লিকেশন প্রসেস সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। কি পড়েছিলাম আগের দিন? আমরা আগের দিন পড়েছিলাম ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়। তাহলে আগের দিন যে জিনিসটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ডিএনএ থেকে কি করে ডিএনএ তৈরি হচ্ছে সেই প্রসেসকে আমরা পড়েছিলাম কি রেপ্লিকেশন। এখন যে আমরা প্রসেসটা পড়ব সেটা হচ্ছে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হয় সেই প্রসেস সম্পর্কে আমরা পড়ব। তাহলে ডিএনএ থেকে যে পদ্ধতিতে বা যে প্রসেসের মাধ্যমে আরএনএ তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে ট্রান্সক্রিপশন প্রসেস। ঠিক আছে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে আরএনএ তৈরি করা হয়। আরএনএ থেকে আবার ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে কি তৈরি করা হয়? প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেস মাধ্যমে প্রোটিন তৈরি করা হয়। ঠিক আছে, তার মধ্যে ডিএনএ থেকে যেভাবে ডিএনএ তৈরি হচ্ছে, কিভাবে ডিএনএ তৈরি হচ্ছে, রেপ্লিকেশন প্রসেস আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা এই পার্টটুকু করব। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলবো ট্রান্সক্রিপশন। কিন্তু এমনও কিছু অর্গানিজম আছে যাদের জেনেটিক বস্তুই হলো আরএনএ। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিভাবে তাহলে আরএনএ তৈরি হবে? সেক্ষেত্রে যে সমস্ত অর্গানিজমের জেনেটিক বস্তুই হচ্ছে আরএনএ তাদের ক্ষেত্রে কি হয়? আরএনএ থেকে তাহলে কি বললাম, যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আর দেন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এর ক্ষেত্রে কি বলবো, যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে সেক্ষেত্রে সেই পদ্ধতিকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এবং এই ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশন প্রসেসকে একসাথে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল ডগমা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে যে পদ্ধতিতে ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষিত হয়, সেই টোটাল পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার দুটো পার্ট, একটা ট্রান্সক্রিপশন, একটা ট্রান্সলেশন। সেই ট্রান্সক্রিপশন পদ্ধতিটি আজকে আমরা পড়ব। তাহলে এবার আসি ট্রান্সক্রিপশন প্রসেসটা কোথায় ঘটে। আমাদের ক্ষেত্রে কিন্তু দুটোই পড়তে হবে। অ্যাকচুয়ালি একটু বেসিক নলেজ থাকতে হবে তোমাদের। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আমাদের পড়তে হবে, বাট ইউক্যারিওটিকের থেকে এর কি কি চেঞ্জেস আছে সেগুলোও কিন্তু আমাদের একটু দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক যে ট্রান্সক্রিপশন প্রসেস কোথায় ঘটে। তাহলে হচ্ছে আমি একটা জিনিস করছি, আমি একটা সেল আঁকাচ্ছি। এটা হচ্ছে একটা সেল, এটা হলো একটা ব্যাকটেরিয়া সেল। ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়াল সেল। এই ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে কি আমরা জানি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো সেল অর্গানালিজ থাকে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সেল অর্গানালিজ যদি না থাকে তাহলে নিউক্লিয়াসও থাকবে না। কারণ আমরা জানি ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি ডিএনএ কোথায় থাকবে? মেন কি হচ্ছে ডিএনএ থেকে তো এমআরএনএটা তৈরি হচ্ছে, তাহলে ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এটা আমরা আগের দিন ডিএনএ প্যাকেজিংয়ে পড়েছি আমরা আগের ক্লাসে। তাহলে কি হচ্ছে, ডিএনএ কিন্তু তোমার হচ্ছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে কিন্তু তোমার কোনো সেল অর্গানালিজ অর্থাৎ নিউক্লিয়াস থাকে না। তাহলে এদের ডিএনএটা কি? তাই বলে কি প্রোক্যারিওটসের ডিএনএ থাকে না? অবশ্যই থাকে, বাট এদের ডিএনএটা হচ্ছে ন্যাকেড প্রকৃতির থাকে। এদের ডিএনএটা হচ্ছে ন্যাকেড অর্থাৎ হচ্ছে খালি থাকে। তাহলে এই যে ডিএনএ আছে এখানে, তাহলে এই ডিএনএটা কোথায় আছে? বেসিক্যালি এই ডিএনএটা আছে হচ্ছে তোমার কিসের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে এদের ডিএনএটা আছে। সাইটোপ্লাজমের মধ্যে এদের ডিএনএটা আছে।
ঠিক আছে, প্রোক্যারিওটিসের ক্ষেত্রে। তো প্রোক্যারিওটিসের ক্ষেত্রে কি হয়, এই যে একটা তুমি এখানে চক্রাকার যে ডিএনএ দেখতে পাচ্ছ, তার থেকে কি হবে, একটা পোর্শন থেকে আমার কি তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। ধরো এই পোর্শন থেকে আমার কি তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি এমআরএনএ কোথায়, তো ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে। এবং এই যে এমআরএনএটা তৈরি হয়ে গেল, লাল কালারের যে এমআরএনএটা আমি তৈরি করেছি, এই এমআরএনএটার মধ্যেই হচ্ছে কি আবার ট্রান্সলেশন প্রসেস শুরু হতে থাকবে। কারণ আমি দেখো এখানে করেছি এমআরএনএর থেকে প্রোটিন তৈরি করেছি। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে বা প্রোক্যারিওট সেলের ক্ষেত্রে কি হয়, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেস উভয়ই কোথায় হয়, সাইটোপ্লাজমের মধ্যে হয়। কারণ প্রোক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো সেল অর্গানালি থাকছে না। ঠিক আছে, বাট ভাইস ভার্সা যদি তুমি দেখো, তাহলে তুমি কি দেখবো, যদি আমি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে করি তাহলে কি হবে, চলো দেখা যাক ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি হয়। এটা আমি ধরে নিলাম একটা ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল তার মানে কি, নিউক্লিয়াস আছে, তাহলে আমি এখানে একটা নিউক্লিয়াস করে নিলাম, এই নিউক্লিয়াস করে নিলাম। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, আমি ধরে নিলাম এটা একটা ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। এখান থেকে আমি ধরে নিলাম এমআরএনএ তৈরি হবে। এই যে এমআরএনএটা তৈরি হচ্ছে, এই এমআরএনএটা নতুন যে এমআরএনএ তৈরি হচ্ছে, এ কি করবে, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কিছু পোর্স আছে, তাই না? আমরা জানি না, নিউক্লিয় ছিদ্র বর্তমান, নিউক্লিয় পর্দার মধ্যে কিছু ছিদ্র আছে, এরকম কিছু পোর্স আছে। ঠিক আছে, এরকম কিছু পোর্স আছে। ঠিক আছে, এই পোর্সের মধ্য দিয়ে কি হয়, এই যে এমআরএনএটা আছে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে আসে। তাহলে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন প্রসেস। ইউক্যারিওট, এটা প্রোক্যারিওটিক সেল, এটা ইউক্যারিওটিক সেল, এটা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এটা ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি হয়, ট্রান্সক্রিপশন কোথায় ঘটে, ট্রান্সক্রিপশন ঘটে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। ইউক্যারিওটিকের কি হয়, ট্রান্সক্রিপশন ঘটে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, এই গোল কালারটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, বাট ট্রান্সলেশন কোথায় ঘটে, ট্রান্সলেশন ঘটে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে ট্রান্সলেশন ঘটে। তাহলে কি দেখলাম, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি করছে, ট্রান্সলেশন প্রসেস আলাদা জায়গায় ঘটছে, ট্রান্সক্রিপশন প্রসেস হচ্ছে আলাদা জায়গায় ঘটছে। কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেস তোমার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি কিন্তু চলতে থাকে, অর্থাৎ এখান থেকে হচ্ছে এমআরএনএ তৈরি হতে থাকবে এবং সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে এই তোমার ট্রান্সলেশন প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকবে। বাট ট্রান্সক্রিপশন প্রসেস মানে ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রসেস থেকে ট্রান্সলেশন প্রসেস যাওয়ার মানে ট্রান্সলেশনে যাওয়ার আগে, ট্রান্সক্রিপশন থেকে যখন ট্রান্সলেশন প্রসেসে ঢুকবো তখন কিন্তু এমআরএনএর মধ্যে কিছু চেঞ্জেস হয়। সেই চেঞ্জেসগুলো কি সেটা আমি পরে বলছি। ঠিক আছে, তাহলে চলো এতটুকু অবধি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কি বৃত্তান্ত। তাহলে এখন আমরা মেইন যেটা টপিক ট্রান্সক্রিপশন প্রসেসের মধ্যে ঢুকে যাব। তাহলে তোমরা দেখে নিলে যে ট্রান্সক্রিপশন প্রসেস প্রোক্যারিওটিকে কোথায় হয়, ইউক্যারিওটিকে কোথায় হয়। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটুকু মুছে দিচ্ছি। তাহলে হচ্ছে কি আমরা দেখছি যে আমরা পড়ছিলাম ডিএনএ থেকে এমআরএনএ আমরা কি করে তৈরি করব। তাহলে চলো আমরা ফার্স্টে ডিএনএ আঁকি, আর আমরা জানি কি ডিএনএ মানে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, তাহলে দেন আমাদেরকে এখানেও ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ করতে হবে। তাহলে আমরা একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ করছি এখানটায়। ওকে, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যখন আছে তাহলে অবশ্যই এর পোলারিটি থাকবে, আর আমি তোমাদেরকে এর আগের দিন বলে দিয়েছিলাম কিভাবে এর নামকরণ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। নামকরণ কি, এটার নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। ওকে, ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কি
ডিএনএ রেপ্লিকেশনে আমরা কি পড়েছিলাম যে এরা হচ্ছে পুরো তোমার প্যাঁচানো অবস্থায় থাকে, এদের মাঝখানের হাইড্রোজেন বন্ডকে খুলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে, মনে রাখবে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই যে ট্রান্সক্রিপশন যখন ঘটবে, তাহলে এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে। তাহলে ডিএনএর যে পার্ট থেকে এমআরএনএ তৈরি হবে সে পার্টটাকে আমি বলবো হচ্ছে কি, সে পার্টটাকে আমি বলবো হচ্ছে জিন, ঠিক আছে। ডিএনএর যে পার্ট থেকে এমআরএনএ তৈরি হবে সে পার্টটাকে আমরা বলবো হচ্ছে জিন, ঠিক আছে। তাহলে এখানে এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, তাহলে এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ সম্পূর্ণ এই পুরো অংশটা থেকে এমআরএনএ তৈরি হবে না, একদমই না। এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আমি ধরে নিচ্ছি, ধরো এতটুকু পার্ট থেকে এমআরএনএ তৈরি হলো, বা এতটুকু পার্ট থেকে এমআরএনএ তৈরি হবে, বা এতটুকু পার্ট থেকে এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই যে পার্টগুলো থেকে ডিএনএর যে পার্ট থেকে অ্যাক্টিভ পার্ট থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, সেই অ্যাক্টিভ পার্টটাকে আমি বলবো হচ্ছে জিন। এই যে আমি সবুজ কালার দিয়ে যে বক্স করে দিচ্ছি সেই অ্যাক্টিভ পার্টটাকে আমি বলবো হচ্ছে জিন। তার মানে সম্পূর্ণ ডিএনএ থেকে কিন্তু কখনোই এমআরএনএ তৈরি হচ্ছে না, এই অ্যাক্টিভ পার্ট থেকে তৈরি হবে হচ্ছে এমআরএনএ, আর অ্যাক্টিভ পার্টকে আমি বলবো হচ্ছে জিন, ঠিক আছে। তাহলে এইবার আস্তে আস্তে আমরা কিন্তু প্রসিডিওরে ঢুকছি। তাহলে চলো এবার দেখা যাক যে আমরা একটা ডিএনএর অ্যাক্টিভ পার্ট অর্থাৎ জিনকে নিয়ে নিয়েছি। তাহলে এই জিন, এই একটা জিন আমরা নিয়ে নিয়েছি, নামকরণ করে দিচ্ছি 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এটা হচ্ছে ডিএনএর অ্যাক্টিভ পার্ট, যেখান থেকে আমি এমআরএনএ তৈরি করব, ওকে। তাহলে দেখো মনে রাখতে হবে এমআরএনএ আমরা ডিএনএর ক্ষেত্রে কি পড়েছিলাম, ডিএনএ রেপ্লিকেশনের সময় যে একটাকে টেমপ্লেট ধরে একটা নতুন, একটা পুরনো ডিএনএকে ধরে একটা নতুন তৈরি হয়, এবং আবার এই টেমপ্লেটটাকে ধরে আবার একটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে। বাট ইন দ্যাট কেস অর্থাৎ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কিন্তু একটি মাত্রই এমআরএনএ তৈরি হবে, অর্থাৎ একটা মাত্রই স্ট্র্যান্ড কিন্তু টেমপ্লেট হিসেবে কাজ করবে, অন্য যে স্ট্র্যান্ডটি আছে সেটা টেমপ্লেট হিসেবে কাজ করবে না। কেন? কারণ হচ্ছে আমরা জানি আরএনএ অলওয়েজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আর ডিএনএ অলওয়েজ ডাবল স্ট্র্যান্ডেড। সেজন্য কি হয় যে দুটো স্ট্র্যান্ড থাকলেও এমআরএনএ তৈরি করার সময় একটা স্ট্র্যান্ডকে ধরেই আমরা কি করব, পরবর্তী যে প্রসেস আছে সেটাকে আগাবো, কারণ আমরা জানি এমআরএনএ ডাবল স্ট্র্যান্ডেড নয়, ওকে। চলো তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কোনটাকে আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ধরবো? মনে রাখবে সব সময় 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ড আছে তাকে হচ্ছে আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ধরবো। তাহলে 3 প্রাইম টু যে 5 প্রাইম আছে স্ট্র্যান্ড আছে তাকে হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ধরবো, ঠিক আছে, টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ধরবো। এবং তাহলে উল্টোটাকে কি 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ড আছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, ওকে। আচ্ছা, স্ট্র্যান্ড, STRAND, স্ট্র্যান্ড, STRAND, ওকে। হ্যাঁ, তাহলে দেখো যে 3 প্রাইম টু 5 প্রাইম যাকে আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড বলছি তার আরেকটা নাম আছে, তার আরেকটা নাম কি, তার আরেকটা নাম হচ্ছে সেন স্ট্র্যান্ড, সেন স্ট্র্যান্ড। অবশ্যই সেন স্ট্র্যান্ড, কারণ হচ্ছে এর থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, সেজন্য একে আমরা 3 প্রাইম টু 5 প্রাইমকে আমরা বলবো সেন স্ট্র্যান্ড, ওকে। আর নন টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এটাকে যদি সেন স্ট্র্যান্ড বলি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যান্টিসেন্স, অ্যান্টিসেন স্ট্র্যান্ড, অ্যান্টিসেন স্ট্র্যান্ড, ঠিক আছে, ঠিক আছে। এর আরেকটা নামও আছে, এর আরেকটা নাম কি, 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ড আছে তার আরেকটা নাম হলো নন কোডিং স্ট্র্যান্ড,
নন কোডিং স্ট্র্যান্ড। এই জায়গাটাতে তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে 3' to 5' থেকে কিন্তু mRNA তৈরি হচ্ছে, কিন্তু তবুও আমরা একে বলছি নন কোডিং স্ট্র্যান্ড। ওকে, কিন্তু আবার দেখো যে তোমার 5' to 3' যেটা আছে তাকে আমরা কি বলছি? কোডিং স্ট্র্যান্ড। এর আরেকটা নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এখানেই কিন্তু একটু ঝামেলাকর ব্যাপার, ঠিক আছে? সেজন্য তোমরা একটু মনে রাখবে। দেখো 3' to 5' কে ছাঁচ হিসেবে ধরে mRNA তৈরি হচ্ছে, তো টেমপ্লেট স্ট্র্যান্ড খুবই সহজভাবে মনে রাখতে পারবে। উল্টোটাকে আমরা বলছি নন টেমপ্লেট স্ট্র্যান্ড, কারণ এখান থেকে mRNA তৈরি হচ্ছে না। সেন্স স্ট্র্যান্ড খুব স্বাভাবিক, mRNA তৈরি হচ্ছে সেজন্য সেন্স বলবো, সেজন্য অপোজিটটাকে অ্যান্টিসেন্স বলবো। কিন্তু গন্ডগোল লাগার কথা হচ্ছে এই জায়গাটাতে নন কোডিং এবং কোডিং, এই জায়গাটা কিন্তু মনে রাখবে। কোডিং কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 5' to 3'। ওকে, আর তোমার হচ্ছে নন কোডিং হচ্ছে যেখান থেকে অলরেডি mRNA তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে আমি কিন্তু বলবো হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে চলো এবার আস্তে আস্তে আরও শুরু করা যাক। আমি এই জায়গাটাকে কি বলছি? আমি আবারও বলছি, আমি এখন যে জায়গাটা ডেসক্রিপশন করছি সেটা হচ্ছে ডিএনএর অ্যাক্টিভ পার্ট, অর্থাৎ জিন। যেই জিনটার থেকে আমি কি তৈরি করছি? আমি তৈরি করছি হচ্ছে mRNA। তাহলে এই যে জিনটা, এই জিনের একটা গঠন আছে, সেই গঠনটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, একটু লম্বা করে নিচ্ছি পোছার জন্য। আচ্ছা, তার আগে এটাকে আমি গ্রিন দিয়ে করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জায়গাটার মধ্যে আমি একটা পোর্শন হচ্ছে গ্রিন দিয়ে করছি। তাহলে এই যে টোটাল অ্যাক্টিভ জিন, এই অ্যাক্টিভ জিনের যে মাঝখানের কালো পোর্শন যেখান থেকে mRNA তৈরি হবে, সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারাল জিন। অর্থাৎ এই যে এখান থেকে আমি দাগিয়ে দিচ্ছি যে এইখানে কালো যে পোর্শনটা আমি করেছি, সেই কালো পোর্শনটা অর্থাৎ যেখান থেকে mRNA স্ট্র্যান্ড তৈরি হবে, সেই জায়গাটাকে আমি বলবো হচ্ছে স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন, এই স্ট্রাকচারাল জিনকেই কোড করে করে বুঝে নিউক্লিওটাইড জুড়ে 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 কি তৈরি হবে? mRNA তৈরি হবে। ওকে, এবার দেখো যে এই স্ট্রাকচারাল জিনের আগে একটা পোর্শন আছে যাকে আমরা বলি, একটা সবুজ কালার দিয়ে আমি হচ্ছে কালার করেছি। যেরকম তুমি দেখবে যে আমরা যখন পুজোর সময়, দুর্গাপুজোর সময় যখন আমরা প্যান্ডেলে যাই, তখন দেখবে লেখা থাকে এন্ট্রি, আরেকটা দিকে লেখা থাকে এক্সিট, তাই না? তোমরা দেখেছো এরকম। তো এইখানেও হচ্ছে কি, আমরা একটা পোর্শন থাকবে, এখানেও একটা পোর্শন আছে, অর্থাৎ বাড়িতে ঢোকার জন্য একটা হচ্ছে ডোর আছে, সেটা হচ্ছে এন্ট্রি ডোর। সেই এন্ট্রি ডোর, এই যে এখানে যে সবুজ কালারের পোর্শনটা যেটা আমি করেছি, এটা আমাকে একটু কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সবুজ কালারের পোর্শন যেখান থেকে এন্ট্রি নেওয়া হবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেস শুরু হবে, সেই পোর্শনটাকে আমরা কি বলবো? সেই পোর্শনটাকে আমরা বলবো প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন, আমি নীল দিয়ে লিখছি, ঠিক আছে? প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন কেন দরকার? কারণ প্রোমোটার রিজিয়ন থেকেই হচ্ছে, মানে সরি, প্রোমোটার রিজিয়ন কি? প্রোমোটার রিজিয়ন হচ্ছে যে আমাদের যে মেইন উৎসেচক এখানে কাজ করবে, সে প্রোমোটার রিজিয়নের মধ্যেই হচ্ছে জোড়া লাগবে, তারপরে সে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই কারণে প্রোমোটার রিজিয়ন আমার দরকার, অর্থাৎ আমার বাড়িতে ঢোকার জন্য আমার মেইন গেটটা দরকার, ঠিক আছে? তো এন্ট্রি হবে প্রোমোটার রিজিয়ন দিয়ে। এই প্রোমোটার রিজিয়নের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? আগেরবার যেরকম আমরা পড়েছিলাম যে কি হচ্ছে, যেখানে ডিএনএর রেপ্লিকেশনের সময় আমরা কি পড়েছিলাম, যে যেখানে ডিএনএর ক্ষেত্রে কি হয়, তোমার
এটি বেস পেয়ার, অর্থাৎ এ এবং টি বেস পেয়ার যেখানে বেশি সেখানেই কিন্তু তোমার ওই ডিএনএর যে তোমার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা আছে সেটা ভেঙে যায়। এক্ষেত্রেও কি আছে, একটা জিনিস আছে, সেই জিনিসটা কি চলো দেখা যাক। এক্ষেত্রেও একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোমোটার রিজিয়নে একটা বিশেষ সিকোয়েন্স আছে, সেই বিশেষ সিকোয়েন্সটা কি, টি এ টি এ এ টি, এই বিশেষ একটা সিকোয়েন্স আছে প্রোমোটার রিজিয়নে। সেই প্রোমোটার রিজিয়নের এই বিশেষ সিকোয়েন্সটা যেখানে থাকবে সেই বিশেষ সিকোয়েন্সের মধ্যেই হচ্ছে কি হবে, তোমার আমাদের যে মেন উৎসেচক আরএনএ পলিমারেজ সে এসে এখানে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, সে বিশেষ সিকোয়েন্সটার নাম কি, টি এ টি এ এ টি। এই সিকোয়েন্স যে আছে, স্পেশাল যে সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাকে কি বলা হয়, এই যে টি এ টি এ এ টি, যেটা হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রিবনাউ বক্স, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটাকে বলা হয় টাটা বক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যেহেতু আমরা প্রোক্যারিওট পড়ছি, তাহলে এই মানে স্পেশাল প্রোমোটার রিজিয়নের স্পেশাল সিকোয়েন্সকে আমরা বলবো হচ্ছে প্রিবনাউ বক্স। ওকে, এই প্রিবনাউ বক্স অঞ্চলটাতে কি হবে, আরএনএ পলিমারেজ এসে যুক্ত হবে। এইবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রোমোটার রিজিয়নের যে লোকেশন সেটা কোথায় বা কিভাবে আমরা বলবো। সবসময় মনে রাখবে প্রোমোটার রিজিয়নের লোকেশন অলওয়েজ কি হবে। আচ্ছা চলো, এই জায়গাটা একটু মুছে গেছে সেজন্য আবার বলি যে আমরা কি পড়েছিলাম, আমরা এই স্ট্রাকচারাল জিনকে আমরা নামকরণ করেছিলাম, সেটা হচ্ছে কি 5 প্রাইম, এখানে হচ্ছে 3 প্রাইম, এখানে আবার 3 প্রাইম, এখানে হচ্ছে 5 প্রাইম, এই নামকরণটা আমরা করেছিলাম। তাহলে মনে রাখবে এই প্রোমোটার রিজিয়নের নাম অলওয়েজ কি হয়, এই নন টেমপ্লেট বা অ্যান্টিসেন স্ট্র্যান্ড বা কোডিং স্ট্র্যান্ডের অবস্থানের ওপরে এই প্রোমোটার রিজিয়নের লোকেশনটাকে ধরা হয়। তাহলে দেখ কিভাবে মনে রাখবি, এখানে তোমরা কিভাবে মনে রাখবে টেমপ্লেট স্ট্র্যান্ডের কাজ কি, এমআরএনএ তৈরি করা। ঠিক আছে, তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ডের ওপর নির্ভর করে আমি প্রোমোটার রিজিয়নের নামকরণ করব না, কারণ ওর বিশেষ দায়িত্ব হচ্ছে এমআরএনএ তৈরি করবে, সেজন্য ওকে আমরা ছেড়ে দিলাম। তাহলে প্রোমোটার রিজিয়নের লোকেশন আমি কাকে ধরে তৈরি করব, আমি তৈরি করব হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড যে আছে তাকে ধরে আমি কি করব, প্রোমোটার রিজিয়নের লোকেশনকে বলবো। তাহলে যদি তোমাকে বলে প্রোমোটার রিজিয়নের লোকেশন কোথায়, তাহলে তোমরা বলবে নন টেমপ্লেট স্ট্র্যান্ডের 5 প্রাইম প্রান্তে প্রোমোটার রিজিয়ন অবস্থিত। বোঝা গেল কি বললাম? যদি তোমাদেরকে বলা হয়, প্রশ্ন দেয় যে প্রোমোটার রিজিয়ন কোথায় অবস্থিত, তাহলে তোমরা কখনোই টেমপ্লেট স্ট্র্যান্ডের ওপরে ভিত্তি করে লোকেশন বলবে না, তোমরা কার উপরে বলবে, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ যার কোনো কাজ নেই তার উপরে নির্ভর করে হচ্ছে প্রোমোটার রিজিয়নের লোকেশন তুমি বলবে। ঠিক আছে, তাহলে প্রোমোটার রিজিয়নের লোকেশন কোথায়, নন টেমপ্লেট স্ট্র্যান্ডের 5 প্রাইম প্রান্তে, কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ডের হচ্ছে 3 প্রাইম প্রান্তে হচ্ছে প্রোমোটার রিজিয়ন অবস্থিত। ঠিক আছে, কিন্তু তোমরা বলবে কি, নন টেমপ্লেট স্ট্র্যান্ডের ওপরে নির্ভর করে। ওকে, আচ্ছা এরপরে কি হবে, আমরা এবার বোঝা হয়ে গেল। আচ্ছা, প্রোমোটার রিজিয়ন, প্রিবনাউ বক্স, টাটা বক্স, টাটা বক্স কোথায় বলবো, ইউক্যারিওটিকের ক্ষেত্রে বলবো। আচ্ছা, প্রোমোটার রিজিয়নের পরে যে পোর্শন থেকে এমআরএনএ তৈরি হবে সে পোর্শনটাকে আমরা বলবো স্ট্রাকচারাল জিন। আচ্ছা, আগের বার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, ডিএনএ থেকে যখন আমি ডিএনএ তৈরি করছি তখন আমরা কি করেছি, কোন উৎসেচক নিয়েছি, ডিএনএ পলিমারেজ নিয়েছি। বাট এখন আমরা কি তৈরি করছি, আমরা তৈরি করছি হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ। তাহলে মোট কথা কি তৈরি করছি, আরএনএ তৈরি করছি। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জন্য যে উৎসেচক ব্যবহার হবে, একটাই উৎসেচক ব্যবহার হয়। ঠিক আছে, এবং এ হচ্ছে ওরকম ওই লাইক মাস্টার শেফের মতো না, আগের বার যেরকম আমরা ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে বলছি ও হচ্ছে মাস্টার শেফ, তো ওর অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, এর বেশি টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। ঠিক আছে, তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার জন্য যে উৎসেচক ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো, আরএনএ পলিমারেজ।
ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। তো কার থেকে আরএনএ তৈরি করছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, সেজন্য এটার নাম কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ঠিক আছে, তাহলে উৎসেচকের নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তো এই আরএনএ পলিমারেজ বেসিক্যালি কি? উৎসেচক। তো তোমরা উৎসেচকের গঠনে একটা জিনিস পড়েছিলে কি, যে কোর এনজাইম থাকে এবং হলো এনজাইম থাকে, তাই না? কোর এবং হলো এনজাইম উৎসেচকের দুটো পার্টের মধ্যে তোমরা হচ্ছে পড়েছিলে। তো সেখানে কি, যে আরএনএ পলিমারেজ হচ্ছে কি বেসিক্যালি কোর এনজাইম হিসেবে থাকে। এর অনেকগুলো সাব ইউনিট আছে, ঠিক আছে, 6টা সাব ইউনিট আছে, তার মধ্যে 2টো আলফা, একটা বিটা প্রাইম, একটা ওমেগা, আর একটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, এই এতগুলো ফ্যাক্টর মেরে আরএনএ পলিমারেজ তৈরি হয়। তার মধ্যে যে সিগমা ফ্যাক্টর আছে, সে কি করে? সিগমা ফ্যাক্টর হচ্ছে আরএনএ পলিমারেজ ডাইরেক্ট গিয়ে হচ্ছে এই প্রোমোটার রিজিয়নে জোড়া লাগতে পারে না। তার জন্য ওর কি দরকার? তার জন্য ওর দরকার হচ্ছে সিগমা ফ্যাক্টর। তো সিগমা ফ্যাক্টর গিয়ে কি করে? এই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজকে নিয়ে হচ্ছে যুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে চলো আরএনএ পলিমারেজকে এবার যুক্ত করি। তাহলে এই আরএনএ পলিমারেজটা কি হয়? সিগমা ফ্যাক্টরের মাধ্যমে, মনে রাখবে কোন ফ্যাক্টর? সিগমা ফ্যাক্টরের মাধ্যমে এই প্রোমোটার রিজিয়নে এসে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, সিগমা ফ্যাক্টরের মাধ্যমে এই প্রোমোটার রিজিয়নে এসে যুক্ত হয়ে যায়। ওকে, এরপরে কি, যে যুক্ত হয়ে গেল ও, তখন ওর আর কাউকে দরকার পড়ে না। ও তখন বলে এবার আমি সব কিছু নিজে নিজে করে নেব। ঠিক আছে, এরপরে ও নিজে নিজে করে নিতে পারে। শুধু প্রোমোটার রিজিয়নে যুক্ত হওয়ার জন্য ওর কোন ফ্যাক্টর লাগে? সিগমা ফ্যাক্টর। মনে রাখবে সিগমা ফ্যাক্টর। ওকে, সিগমা ফ্যাক্টর ওর দরকার হয়। আরএনএ পলিমারেজের প্রোমোটার রিজিয়নে যুক্ত হওয়ার জন্য হচ্ছে সিগমা ফ্যাক্টরের দরকার হয়। এটা তো রো ফ্যাক্টর লিখে ফেললাম, সরি। সিগমা ফ্যাক্টরের দরকার হয়। ঠিক আছে, সিগমা ফ্যাক্টরের হচ্ছে দরকার হয়। ফ্যাকশন লিখেছি, ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টরের দরকার হয় হচ্ছে আরএনএ পলিমারেজের তোমার হচ্ছে প্রোমোটার রিজিয়নে যুক্ত হওয়ার জন্য। ওকে, এরপরে কি হয়? এরপরে হচ্ছে যেরকম ভাবে টেমপ্লেট স্ট্যান্ডের যে কোডগুলো থাকবে, নাইট্রোজেন বেসেসগুলো থাকবে, তার পরিপ্রেক্ষিতের উপরই নির্ভর করে তৈরি হবে হচ্ছে এমআরএনএ। চলো দেখা যাক কিরকম হয়। ধরো এখানে আছে কি, ধরো আছে টি এ জি সি সি জি, টি এ জি সি সি জি এ টি টি, এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স। এই ডিএনএ সিকোয়েন্সকে ধরে কি হবে? আরএনএ পলিমারেজ কি করবে? তোমার হচ্ছে নিউক্লিওটাইডগুলোকে হচ্ছে জুড়ে দেবে। ঠিক আছে, তাহলে ডিএনএ সিকোয়েন্স আছে টি, তাহলে এমআরএনএ আরএনএ যেহেতু, সেজন্য টি আমরা কি জানি? ডিএনএর ক্ষেত্রে হচ্ছে টি অলওয়েজ বন্ড উইথ এ, তাহলে এক্ষেত্রেও তাই হবে। আমরা জানি আরএনএর ক্ষেত্রেও কি হবে? কি যুক্ত করবে? এ কে যুক্ত করবে, এ যুক্ত করেছে। ঠিক আছে, এরপরে কি হবে? এর সাথে যুক্ত কে হবে? ডিএনএর ক্ষেত্রে হয় টি, বাট আরএনএতে টি থাকে না, অর্থাৎ থাইমিন থাকে না। তার পরিবর্তে কি যুক্ত হবে? তার পরিবর্তে ও যুক্ত করবে ইউকে, ইউরাসিলকে যুক্ত করবে। জি এর সাথে কে যুক্ত হবে? সি। সি এর সাথে কে যুক্ত হবে? জি। সি এর সাথে কে যুক্ত হবে? জি। জি এর সাথে কে? সি। টি এর সাথে কে? এ। এর সাথে কে? ইউ, ইউরাসিল, মনে রাখতে হবে কিন্তু। এর সাথে কে? ইউ। জি এর সাথে কে? সি। সি এর সাথে কে? জি। জি এর সাথে কে? সি। জি এর সাথে কে? সি। এর সাথে কি? ইউ। টি এর সাথে কে? এ। এর সাথে কি? টি। এরকম ভাবে ও কি করবে? এমআরএনএর নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকবে। এবং এইভাবে কি করতে হবে? যখনই ও লাস্ট যে পোর্শনটা আমি করেছি, এই পোর্শনটার নাম কি? এই পোর্শনটার নাম যেখানে
আমি একটা আলাদা পোর্শন করেছি, সামনে করেছিলাম এন্ট্রি আর এবং শেষে করব এক্সিট। এই এক্সিট পোর্শনের নাম কি? এই এক্সিট পোর্শনের নাম হলো গিয়ে টার্মিনেটর রিজিয়ন। টার্মিনেটর রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন, ঠিক আছে? এই টার্মিনেটর রিজিয়ন, এই টার্মিনেটর রিজিয়নে কোন ফ্যাক্টর থাকে? রো ফ্যাক্টর থাকে, রো ফ্যাক্টর থাকে। ওকে, টার্মিনেটর রিজিয়নে থাকে হচ্ছে রো ফ্যাক্টর। এই রো ফ্যাক্টর যে আছে সে কি করে? এই টার্মিনেটর রিজিয়নে থাকে। যেই টার্মিনেটর রিজিয়নের মধ্যে রো ফ্যাক্টর চলে আসে, সঙ্গে সঙ্গে কি হয়? আরএনএ পলিমারেজ এখান থেকে খুলে যায়, যার ফলে কি হয়? এমআরএনএ বন্ধ হওয়া স্টপ হয়ে যায়। তাহলে প্রোমোটার রিজিয়ন দিয়ে আরএনএ পলিমারেজ যখনই প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কি করে? আরএনএ পলিমারেজ স্ট্রাকচারাল জিনে এসে ঢুকতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। যে কি বললাম, যে ডাইরেক্ট তোমার হচ্ছে আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে প্রবেশ করতে পারে না, তার জন্য তো আমার সিগমা ফ্যাক্টর দরকারি। আর এছাড়া হচ্ছে কি, স্ট্রাকচারাল জিনও প্রবেশ করতে পারে না। ওকে যদি ঢুকতে হয় স্ট্রাকচারাল জিনে, তাহলে সেক্ষেত্রে ওকে কি করতে হবে? প্রোমোটার রিজিয়নের মধ্য দিয়ে ভেতরে ঢুকতে হবে। দেন স্ট্রাকচারাল জিন যেই চলে আসলো, সঙ্গে সঙ্গে কি করবে? ও নিউক্লিওটাইড পরপর জুড়ে দিতে থাকবে। এই নিউক্লিওটাইড জুড়ে হওয়ার সাথে সাথে কি হয়? এই নিউক্লিওটাইডটা কিভাবে হয়? এইভাবে ও কি করবে? এমআরএনএটা বের হতে থাকবে, এইভাবে এমআরএনএটা হচ্ছে বের হতে থাকবে। তাহলে দেখো 3 প্রাইম এখানে, তাহলে এই যে এমআরএনএটা তৈরি হবে সেটার মেন প্রান্তটা কি হবে? 5 প্রাইম, এবং লাস্টের দিকে থাকবে হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এইভাবে এমআরএনএটা সাইটোপ্লাজম থেকে বের হয়ে আসতে থাকবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা যাই যে, তাহলে দেখো ট্রান্সক্রিপশন প্রসেস কিন্তু খুবই সহজ। শুধু একটু রিক্যাপ করে দিই কি হচ্ছে। ডিএনএ একটা স্ট্র্যান্ড, টোটাল ডিএনএ স্ট্র্যান্ডের পুরো পোর্শন থেকে কিন্তু আরএনএ তৈরি হবে না। ডিএনএর অ্যাক্টিভ পার্ট অর্থাৎ জিন থেকে হচ্ছে এমআরএনএ তৈরি হবে। তাহলে যখন আমি একটা জিনকে আঁকছি, তাহলে জিন যে জায়গাটার থেকে এমআরএনএ তৈরি করবে, সে টোটাল জিনটাকে আমি 3টে পার্টে ভাগ করে দিচ্ছি। একটা প্রোমোটার রিজিয়ন, একটা স্ট্রাকচারাল রিজিয়ন, একটা টার্মিনেটর রিজিয়ন। প্রোমোটার রিজিয়নকে আমি বলবো এন্ট্রি অঞ্চল, টার্মিনেটর রিজিয়নকে বলবো এক্সিট অঞ্চল। কোন উৎসেচক কাজ করছে? আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। সে কি করবে? প্রোমোটার রিজিয়নে সে প্রবেশ করতে পারে না। প্রবেশ করার জন্য ওর কি দরকার? সিগমা ফ্যাক্টরকে দরকার। সিগমা ফ্যাক্টরের মধ্য দিয়ে যেই ও প্রোমোটার অঞ্চলে প্রবেশ করে যায়, সঙ্গে সঙ্গে যখনই ও স্ট্রাকচারাল জিনের কাছে আসে, তখন কি হয়? ডিএনএ দুটো স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি হতে পারবে না। একটা স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি হয়। সেই স্ট্র্যান্ডটাকে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ড থেকে কি হবে? আমাদের এমআরএনএ তৈরি হবে। এই স্ট্র্যান্ডের ওপরে যে বেসেসগুলো থাকবে, তার কমপ্লিমেন্টারি বেসগুলো কি তৈরি হবে? এমআরএনএতে তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, ডিএনএর ক্ষেত্রে এ অলওয়েজ বন্ড উইথ টি এবং টি অলওয়েজ বন্ড উইথ এ, কিন্তু এখানে থাইমিন থাকে না। আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, তার বদলে থাকে ইউরাসিল। তো যার ফলে কি হয়, যে অ্যাডিনিন সবসময় ইউরাসিলের সাথে গিয়ে বন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এমআরএনএটা তৈরি হচ্ছে, যখনই এই পলিমারেজটা এরকম করে সামনের দিকে এগোতে থাকবে, যখনই ও টার্মিনেটর রিজিয়নে চলে আসবে, টার্মিনেটর রিজিয়নে একটা ফ্যাক্টর থাকে, তার নাম রো ফ্যাক্টর কি করে? আরএনএ পলিমারেজকে খুলে দেয়, যার ফলে কি হয়? ট্রান্সক্রিপশন প্রসেস এখানে টার্মিনেটর রিজিয়নে এসে বন্ধ হয়ে যায়। এটাই খুব সহজ, এর থেকে বেশি কিছু না। শুধু এখন একটা জিনিস, এর পরবর্তী ধাপটা আমাদের জানতে হবে। আমি এখনই বলে দিচ্ছি, কারণ পরের দিন আমরা পড়বো হচ্ছে জেনেটিক কোড। কারণ এই যে এমআরএনএটা তৈরি হচ্ছে, এই এমআরএনএর যে নাইট্রোজেন বেসেস, তার সাথে কিছু 3টে করে নাইট্রোজেন বেস করে আমরা কি তৈরি করব? কোড। এই কোডনের ওপরেই কিন্তু তৈরি হবে প্রোটিন। তো পরের দিন আমরা জেনেটিক কোড যেহেতু করব, তার আগে আমাদের কিছু একটা জিনিস জানতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? আগেই আমি বলে দিলাম যে আমরা কি পড়েছিলাম? প্রোক্যারিওট
ইউক্যারিওটিক। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া, কিন্তু প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে কিছু তো আমাদের চেঞ্জেস থাকবেই না, তো সেই চেঞ্জেসটাই আমি এখন বলছি। ওকে, তাহলে আই থিঙ্ক এইটুকু তোমাদের বোঝা হয়ে গেছে। তো আমি এখন এটা মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএর আমি কি পড়েছিলাম, 5 প্রাইম প্রান্ত ছিল আর এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে, এই এমআরএনএর মধ্যে কি আছে, নাইট্রোজেন বেসেস আছে। ঠিক আছে, এটা প্রোক্যারিওটিক এমআরএনএ। এই প্রোক্যারিওটিক এমআরএনএকে আমরা কি বলবো, পলিসিস্ট্রনিক এমআরএনএ। কেন বলছি আমি বলে দিচ্ছি। প্রোক্যারিওটিক এমআরএনএকে এমআরএনএকে, এটা একটা এমআরএনএ, আমি কি বলবো, পলিসিস্ট্রনিক। কেন বলবো সেটা বলে দিচ্ছি। পলিসিস্ট্রনিক এমআরএনএ। ওকে, এই যে এমআরএনএটা আছে এখন আমরা এতক্ষণ আমরা পড়েছি জিন সম্পর্কে, এখন আমরা পড়বো সিস্ট্রন সম্পর্কে। তাহলে এই যে এমআরএনএটা আছে বেসিক্যালি কি, এটা ডিএনএর থেকে তৈরি হচ্ছে। কোন ডিএনএ, যার অ্যাক্টিভ পার্ট অর্থাৎ জিন থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিএনএর অ্যাক্টিভ পার্ট যেটা জিন থেকে তৈরি হয়েছে এমআরএনএ। তো এমআরএনএ মানে হচ্ছে কি জিন, বেসিক্যালি জিনটাকেই তো আমরা তৈরি করে, জিন থেকেই তো তৈরি হয়েছে। তাহলে জিনের যে সমস্ত অংশ থেকে একাধিক প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, তাহলে যে সমস্ত জিনের কি বলবো, যে সমস্ত জিন বলি ডাইরেক্ট, যে সমস্ত জিন থেকে একাধিক প্রোটিন তৈরি হয়। আমরা কি পড়ছি, ট্রান্সক্রিপশনের পরেই আমরা পড়বো এই এমআরএনএর থেকে, আমরা পরে কি করব, এই এমআরএনএর থেকেই পরে আমরা ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে হচ্ছে প্রোটিন তৈরি করব, তাই তো। ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি করব, সেটা আমরা পরে পড়ব। কিন্তু অ্যাকচুয়ালি কি, এই এমআরএনএ থেকে আমার কি তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এমআরএনএটা কার থেকে তৈরি হচ্ছে, জিন থেকে তৈরি হচ্ছে। তাহলে যে সমস্ত জিন থেকে একাধিক প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে পলিসিস্ট্রনিক এমআরএনএ। ঠিক আছে, জিন থেকে যে প্রোটিন তৈরি হয় তাকে আমরা বলবো সিস্ট্রন। তাহলে পলিসিস্ট্রনিক মানে হচ্ছে কি, অনেকগুলো, তাহলে পলি মানে অনেকগুলো, তাহলে যে জিন থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হয় সেই জিনটাকে আমরা বলবো পলিসিস্ট্রন। ঠিক আছে, আর যে জিন থেকে একটাই মাত্র হচ্ছে প্রোটিন তৈরি হবে তাকে আমরা বলবো মনোসিস্ট্রনিক। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটা ইউক্যারিওটিক এমআরএনএ। ইউক্যারিওটিক এমআরএনএ-কে আমরা বলবো হচ্ছে মনোসিস্ট্রনিক এমআরএনএ। মনোসিস্ট্রনিক এমআরএনএ। কারণ কি, এখান থেকে একটাই মাত্র প্রোটিন তৈরি হয়, দ্যাটস ওয়াই এদেরকে আমি বলবো হচ্ছে মনোসিস্ট্রনিক এমআরএনএ। বাট প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটা মাত্র হচ্ছে এমআরএনএ থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে পলিসিস্ট্রনিক এমআরএনএ। ঠিক আছে, এইবার হচ্ছে তোমাদের একটা জিনিস যেটা আমি ফার্স্টেই বলে দিলাম, সেটা কি হচ্ছে, যে যখন প্রোক্যারিওটের মধ্যে হচ্ছে কোনো আলাদা কোনো সেল অর্গানালিস থাকে না, সাইটোপ্লাজমের মধ্যেই ট্রান্সক্রিপশন হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যেই ট্রান্সলেশন হচ্ছে এবং সাইমালটেনিয়াসলি সেই প্রসেসটা চলে যাচ্ছে। ঠিক আছে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এমআরএনএর কোনো পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস হয় না। মনে রাখবে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এমআরএনএর মধ্যে কোনো পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস হয় না। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস দেখা যায়। তাহলে সেটা কি, সেটা আমি একটু বলে দিচ্ছি। ওকে, চলো দেখা যাক। তাহলে এই জায়গাটুকু আমি একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক এমআরএনএ। ওকে, ইউক্যারিওটিক এমআরএনএ।
তাহলে এই যে ইউক্যারিওটিক এমআরএনএটা তৈরি হচ্ছে, এই ইউক্যারিওটিক এমআরএনএটা যখন তৈরি হয়ে নিউক্লিওপোরসের মাধ্যমে, আমি ফার্স্টে দেখিয়েছি নিউক্লিওপোরসের মাধ্যমে যখন ও সাইটোপ্লাজমে আসে তখন এই এমআরএনএটা দেখতে কেমন হয়? দেখতে কেমন হয়? অনেকটা দেখতে এরকম হয়, এরকম একটু কালো পার্ট থাকে, আবার হচ্ছে কি মাঝখানে আবার একটু লাল পার্ট থাকবে, আবার হচ্ছে একটু কালো পার্ট থাকে, আবার হচ্ছে একটু লাল পার্ট থাকে, আবার হচ্ছে একটু কালো পার্ট থাকে, এরকম দেখতে হয়। ঠিক আছে? কেন আমি লাল কালো এরকম করলাম? কারণ এর মধ্যে কিছু অ্যাক্টিভ পার্ট আছে, কিছু ইনঅ্যাক্টিভ পার্ট আছে। কালো পার্টটা যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। এই অ্যাক্টিভ পার্টকে আমরা কি বলবো? এক্সন বলবো। ঠিক আছে? আর লাল পার্টটাকে আমরা কি বলবো? ইন্ট্রন বলবো। ইন্ট্রন বলবো। ঠিক আছে? তাহলে কালো পার্টকে বলবো হচ্ছে এক্সন, লাল পার্টকে বলবো হচ্ছে ইন্ট্রন। ঠিক আছে? ইন্ট্রন হচ্ছে কি? বেসিক্যালি ইনঅ্যাক্টিভ পার্টকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রন, এই লাল পার্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে যখন তোমার হচ্ছে ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হচ্ছে তার মধ্যে কিছু এক্সন এবং কিছু ইন্ট্রন পার্ট থাকে, কিছু অ্যাক্টিভ পার্ট থাকে, কিছু ইনঅ্যাক্টিভ পার্ট থাকে। তাহলে এরকম একটা এমআরএনএকে নিয়ে তো আমি প্রোটিন সিনথেসিস করতে পারবো না, কারণ ইনঅ্যাক্টিভ পার্ট থেকে তো তাহলে প্রোটিন তৈরি হবে না, আমার তো প্রসেসটা তাহলে গন্ডগোল হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে? এই ইন্ট্রন পার্টগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে? ইন্ট্রন পার্টগুলোকে আমি কেটে বাদ দিব। এই পদ্ধতিটাকে আমি কি বলবো? স্পাইসিং। ঠিক আছে? এই পদ্ধতিটাকে আমি বলবো হচ্ছে স্পাইসিং। সবুজ দিয়ে লিখি, আচ্ছা নীল দিয়ে লিখছি। ঠিক আছে? স্পাইসিং। পদ্ধতিটাকে বলবো হচ্ছে স্পাইসিং। ঠিক আছে? স্পাইসিং কি করবে? এই ইন্ট্রন যে পার্টগুলো আছে সেটাকে কেটে কেটে বাদ দিয়ে দিবে, এবং যে কাঁচিটা একে কেটে বাদ দিবে সেই কাঁচিটার নাম কি? সেই কাঁচিটার নাম হচ্ছে স্পাইসিওজোম। কাঁচিটার নাম হচ্ছে স্পাইসিওজোম। ঠিক আছে? এই কাঁচিটা কি করবে? ইন্ট্রন পার্টগুলোকে কেটে কেটে বাদ দিবে। তার ফলে কি হবে? যে পার্টটা তৈরি হবে সেটা দেখতে একদম এরকম পুরোটাই কালো থাকবে। আমি লালগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিলাম, যেটা তৈরি হচ্ছে সেটা এরকম হবে। ঠিক আছে? এবং কি হবে? এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। ঠিক আছে? এটা 5 প্রাইম এবং 3 প্রাইম, এবং এই জায়গাটাকে কি বলবো? পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস, যেটা কি না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ঘটে না, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস ঘটবে। ঠিক আছে? কি হয়? যে ইউক্যারিওটিকে যে এমআরএনএটা তৈরি হয় সেটার মধ্যে দুটো পার্ট থাকবে, এক্সন, ইন্ট্রন। আমাকে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তার জন্য যে কাঁচি আমার লাগবে সেটাকে আমি বলবো হচ্ছে স্পাইসিওজোম। যে পদ্ধতি তাকে আমরা বলবো হচ্ছে স্পাইসিং। কেটে আমি বাদ দিয়ে দিলাম, এবং যে পার্টটা পড়ে থাকলো এক্সন, এই এক্সন পার্ট থেকে পরবর্তীকালে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এবং এই যে এমআরএনএ, এই এমআরএনএর একটা বিশেষ গঠন দেখা যায়। 5 প্রাইম প্রান্তে ওর কি থাকবে? একটা ক্যাপ থাকবে। 5 প্রাইম প্রান্তে যে ক্যাপ থাকে তাকে আমরা বলবো ক্যাপিং, এবং 3 প্রাইম প্রান্তে ওর একটা টেল থাকবে। সেই টেলটা হচ্ছে কি? পলি এ টেল। পলি এ টেল। পলি এ টেল, অনেকগুলো অ্যাডিনিনের একটা গুচ্ছ লম্বা লেজ থাকবে, সেজন্য ওটাকে বলা হয় পলি এ টেল। এই স্ট্রাকচারটা দেখা যায় হচ্ছে ইউক্যারিওটিক এমআরএনএর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো ট্রান্সক্রিপশন প্রসেস। তারপরে ট্রান্সক্রিপশন প্রসেসের পরে এমআরএনএর মধ্যে কি চেঞ্জেস হয়েছে সেটাও আমি বলে দিলাম। পরের দিন এমআরএনএর মধ্যে যে কোডগুলো কি, জেনেটিক কোড কি, কিভাবে নামকরণ হচ্ছে, কি কি ধরনের জেনেটিক কোড আছে সেটা আমি বুঝিয়ে দিব। তারপরের দিনের ক্লাসটা আমরা করব হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ কিভাবে প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে?
তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, এবং কোনো রকম যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। যদি কোনো রকম কিছু থাকে আমার সাথে তোমরা কনসাল্ট করতে পারো ভায়া মেইল। তো আজকে এতটুকুই থাকলো, পরের দিন আমরা করব হচ্ছে জেনেটিক কোড। ওকে।